আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ হারুনুর রশিদ রিয়া। আজকে লাবকে খুব সুন্দর একটা দিন। গতকালকে স্নো ছিল, স্নো এর পরে আজকে আকাশটা বেশ পরিষ্কার। আপনি পিছনে নিশ্চয়ই নীল আকাশটা দেখতে পাচ্ছেন এবং আজকে দিনটা খুব সুন্দর, ফকফকা রৌদ্রোজ্জ্বল। তো আজকে আমি মূলত কথা বলতে যাচ্ছিলাম IELTS এক্সাম নিয়ে, যেটা মূলত আমাদের বাঙালিদের কাছে খুব বড় ভয়ের একটা নাম হায়ার স্টাডি অ্যাপ্লিকেশন প্রসেসে, যদিও এটা ভয়ের কারণ হওয়া উচিত না। তো IELTS শব্দটা আমি যখন বলি বা পরীক্ষাটার কথা যখন আমি বলি, পরীক্ষা শব্দটা এর সাথে উচ্চারণ করাটা আমার পছন্দ না, কারণ IELTS কিন্তু মূলত পরীক্ষা না। এটাতে আপনার জ্ঞান বিজ্ঞানের দক্ষতা, আপনার নলেজ অথবা আপনার বুদ্ধি জাজমেন্ট করা হচ্ছে না। এটাতে শুধুমাত্র একটা জিনিসই দেখা হচ্ছে, আপনি ইংরেজি ভাষা পারেন কিনা। এবং আপনি যদি ইংরেজি ভাষা ভালো পারেন, আপনি IELTS পরীক্ষা ভালো করবেন। ইংরেজি যদি ভালো না পারেন, তাহলে আপনি ভালো করবেন না। বিষয়টা এজ সিম্পল এজ দ্যাট। তো IELTS এর পুরো নামটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিস্টেম। সো আপনার ইংরেজির ভাষার দক্ষতাটা টেস্ট করা হচ্ছে। দ্বিতীয়ত, এই পরীক্ষা যদি কনস্ট্রাকশনটা নিয়ে আমি বলি, IELTS পরীক্ষা 4টা অংশ থাকে: লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। তো এই 4টা মডিউলের মাধ্যমে আপনার আসলে জাজমেন্ট করা হবে। আমি পার্সোনালি আমার আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে কোন কোন জায়গা থেকে পরীক্ষা দিতে পারেন। ব্রিটিশ কাউন্সিল অ্যান্ড IDP দুইটা ইনস্টিটিউট হচ্ছে বাংলাদেশে IELTS এর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে। আমি নিজে পরীক্ষা দিয়েছিলাম ব্রিটিশ কাউন্সিল থেকে, সেখান থেকে পরীক্ষা দিয়ে আমি ব্যান্ড 8 পেয়েছি। তো এখন যদি পরীক্ষার ওভারঅল কনস্ট্রাকশন নিয়ে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করি এবং একই সাথে আমি কিছু টিপস বলবো যেভাবে আপনি প্রত্যেকটা মডিউলে ভালো করতে পারেন। তো পরীক্ষার কনস্ট্রাকশনের প্রথমেই যদি লিসেনিং টেস্টের কথা আসি, আধা ঘন্টা একটা পরীক্ষা হয়, 20 মিনিট একটা অডিও প্লে করা হবে এবং লাস্টে 10 মিনিট আপনাকে আনসার তোলার জন্য সময় দেওয়া হবে। এখন পরীক্ষাটা যেভাবে হয়, যে একটা অডিও প্লে করা হয় এবং এই অডিও শুনে শুনে আপনাকে যে প্রশ্নপত্র দেওয়া আছে, সেই প্রশ্নপত্রে আপনি আনসারগুলো সব লিখেন। লেখার পরে আপনাকে শেষে 10 মিনিট দেওয়া হয়, যে 10 মিনিটে আপনি এই প্রশ্নপত্রের ভিতর যে আনসারগুলো লিখছিলেন সেটা তুলে তুলে আপনার মেইন আনসার সেটা একটা দেওয়া হচ্ছে, ওটার মতো আপনি লিখবেন। পরীক্ষাটা দেওয়া হয় পেন্সিলে। তো ভালো কথা, এখন কি কি অংশ থাকে লিসেনিং টেস্টে? লিসেনিং টেস্টের মতো 4টি পার্ট থাকে, যেই প্রশ্নপত্র থাকবে। এবং প্রথম পার্টে মূলত থাকে শূন্যস্থান। তো আপনাকে দুজন মানুষের মধ্যে সম্ভবত একটা কথোপকথন শোনানো হবে। তো পুরো অডিওটা একটা স্টোরির অংশ মতো থাকে, যেটাতে অনেকগুলো অংশ থাকে, যেই অংশ থেকে আপনার শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রথম অংশে আপনি একটা দুজন মানুষের মতো কথোপকথন শুনলেন এবং শুনে শুনে আপনি কিছু শূন্যস্থান পূরণ করবেন। ভালো কথা। দ্বিতীয় অংশ যেটা থাকে, দ্বিতীয় অংশে মূলত মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকতে পারে, ম্যাপ থাকতে পারে, বিভিন্ন জিনিস থাকতে পারে। তো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন কীরকম থাকবে, যে আপনি কথোপকথন শুনে আপনি একটা কোয়েশ্চেন আনসার করবেন যে নিচের কোন অংশটার কথা অমুক লোকটি বলেছিল, অথবা নিজের কোন জায়গাটার কথা যাওয়ার কথা বলেছিল, এই টাইপের কোয়েশ্চেন থাকবে। তো আপনি অপশন থেকে সিলেক্ট করবেন একটা এবং আনসার শিটে লিখবেন। তৃতীয় যে ধরনের কোয়েশ্চেন লিসেনিং টেস্টে থাকতে পারে, এটা হচ্ছে ম্যাপ থেকে শূন্যস্থান পূরণ করা। অর্থাৎ যে অডিওতে একটা ম্যাপের বর্ণনা দেওয়া হবে, যে ম্যাপের কোন জায়গায় কি আছে, ডানে গেলে কি পাওয়া যাবে, বামে গেলে কি পাওয়া যাবে, আপনি শুনে শুনে ম্যাপের ভিতরে শূন্যস্থানগুলো পূরণ করবেন। চতুর্থ যে পার্টটা থাকে, এটা থেকে বড় প্যাসেজ থাকে মূলত, যেখানে অনেক লেখা থাকে। ওই লেখার মাঝখানে কিছু শূন্যস্থান থাকে এবং আপনি অডিও শুনে শুনে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এখন আসি যে আসলে টিপস অ্যান্ড ট্রিক্স কি লিসেনিং টেস্টের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা কথা, যে আপনি আসলে প্র্যাকটিস করবেন কোথা থেকে? আপনি প্র্যাকটিস করবেন হচ্ছে IELTS ক্যামব্রিজ নামে বই যেগুলো আছে, IELTS ক্যামব্রিজ, সেই বইগুলোর ভলিউম 1 থেকে প্রবলি এখন 18-19 পর্যন্ত বের হয়ে গেছে। তো আপনি ভলিউম সবগুলো কেনার দরকার নেই। আপনি যেটা করবেন যে ভলিউম 13-14 থেকে বাকিগুলো কিনবেন, কারণ ভলিউম 12-র আগে যে ভলিউমগুলো আছে সেখানে মূলত আমাদের পুরোনো ফরম্যাটে IELTS এর পরীক্ষার প্র্যাকটিস টেস্টগুলো দেওয়া থাকে। সো ওগুলো আসলে কিনে আপনার লাভ নেই, আপনার কেনার দরকার হচ্ছে রিসেন্টগুলো। আচ্ছা, তো সেখান থেকে আপনি রেগুলার টেস্ট দিবেন। এখন টিপসের কথা যদি আসি, IELTS পরীক্ষায় অডিওটা যেভাবে প্লে হয়, প্রথমে যেটা হয় যে ধরুন অডিও শুরু হলো, অডিও শুরু হওয়ার পর আপনাকে বলা হয় যে
1 থেকে 5 নাম্বার কোয়েশ্চেন পর্যন্ত। আচ্ছা, প্রতিটি পার্টে 40টা করে কোয়েশ্চেন থাকে। তো প্রতিটি পার্টে না, সরি, লিসেনিং টেস্টে ওভারঅল 40টা কোয়েশ্চেন থাকে, প্রতিটি পার্টে 8টা 10টা এরকম করে থাকতে পারে। তো ওভারঅল 40টা প্রশ্ন থাকে আমাদের লিসেনিং টেস্টে এই আধ ঘন্টায়। আচ্ছা, তো আপনাকে প্রথমে অডিওতে বলা হবে যে প্রশ্ন 1 থেকে 5 অডিও আপনাকে এখন প্লে করা হবে, আপনি একটু প্রশ্নগুলো ওভারভিউ করুন। ভালো কথা, আপনি ওই সময়ে প্রশ্নটা ওভারভিউ করবেন। বলার পরে অডিওটা প্লে হবে, অডিও শুনে শুনে আপনি আনসারগুলো লিখলেন, ঠিক আছে। তারপরে আপনাকে 30 সেকেন্ড দেওয়া হবে যে আপনি যে আনসারগুলো লিখেছেন 30 সেকেন্ড সময় দেওয়া হলো, আপনি আনসারগুলো ওভারভিউ করুন। এই জায়গাতে আসলে মূলত আপনার মজার কাজটা করা যায়, যে কাজটা আপনি করতে পারেন আসলে এখানে, যে আপনি প্রশ্ন ওভারভিউ কিন্তু এখন দরকার নেই, মানে আনসারগুলো ওভারভিউ করার কোনো দরকার নেই। আপনি এই সময়টাতে পরবর্তী যে 5টা প্রশ্ন অথবা 10টা প্রশ্ন আপনাকে প্লে করা হবে অডিও, ওই প্রশ্নগুলোর আপনি পড়ে দেখতে পারেন, ওভারভিউ করে রাখতে পারেন। প্রশ্নগুলো ভালো করে পড়া থাকলে কি হবে, আপনি অডিও শোনা মাত্র খুব দ্রুত আনসারটা বের করতে পারবেন। আপনার যদি প্রশ্ন নিয়ে আইডিয়া না থাকে আসলে কিন্তু আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে তখন সাথে সাথে আনসার করা। তো আমার সাজেশন থাকবে, এই যে আপনাকে আনসার রিভিউ সময় বলা হইলো, ওই টাইমটাতে আপনি প্রশ্নগুলো রিভিউ করেন পরবর্তী সেকশনে, এবং এটা আপনি রিপিটেডলি করতে থাকেন যতক্ষণ না আপনার 40টা প্রশ্ন শেষ হয়ে যাচ্ছে। কারণ বিষয়টা কি হবে, আপনার যে 40টা প্রশ্ন তো আপনি আনসার করলেন, আনসার করার পরে আপনার কিন্তু যেটা করা হবে, যে আমি যেটা বললাম যে আপনি প্রথমে প্রশ্ন পড়তে হচ্ছে, আনসারগুলো সবগুলো লিখেছেন, তো সেখান থেকে আপনি আনসার শিটে যখন তুলবেন, এটার জন্য কিন্তু আপনাকে 10 মিনিট সময় দেওয়া হচ্ছে শেষে। তো ওভারঅল কিন্তু আপনি ওই সময়ও যথেষ্ট রিভিউ সময় পাচ্ছেন। আপনার দরকার নেই এই নির্দিষ্ট সময়টাতে যে টাইমে আপনাকে বলা হয়েছে যে আগের 5টা প্রশ্ন রিভিউ করুন, ওই সময় রিভিউ করার, আপনি শেষেও করতে পারেন। তো এই জন্য আপনার সময়টাকে ভালো করে যদি আপনি ইউটিলাইজ করতে চান, আপনার জন্য যেটা উচিত হবে যে ওই সময়টাতে পরবর্তী 5-6টা প্রশ্ন রিভিউ করা, এমনভাবে আমি প্রতিটা প্রশ্ন রিভিউ করবে। আইএলটিএস লিসেনিং সেকশনে মাল্টিপল চয়েসের কোয়েশ্চেন নিয়ে অনেকে সাফার করে, আমিও প্রচণ্ড স্ট্রাগল করেছি একটা সময়, কারণ ওই প্রশ্নগুলো যথেষ্ট ডিফিকাল্ট আসলে আনসার করা। তো সেক্ষেত্রে সলিউশন কি, আপনি যেটা করবেন যে আপনি আইএলটিএস একটা প্র্যাকটিস টেস্ট দিলেন, দেওয়ার পরে আপনি খেয়াল করলেন যে আপনার দেখা গেছে যে 8টা ভুল হয়েছে অথবা 10টা ভুল হয়েছে, হতেই পারে। যদি খুব ভালো স্কোর তুলতে চান তাহলে কিন্তু ভুল 2-3টা বেশি হওয়া যাবে না। তো আপনি যে ভুলগুলো হয়েছে, আপনার আইএলটিএস এর বইটার শেষে অডিও স্ক্রিপ্ট দেওয়া থাকে প্রত্যেকটা লিসেনিং টেস্ট। তো আপনি যেটা করবেন, পরীক্ষা দেওয়ার পরে ওই অডিও স্ক্রিপ্টে যাবেন, যেয়ে দেখবেন যে স্পেসিফিকলি কোন অংশগুলোতে আপনার ভুল হয়েছে বা কোন অংশটা আপনি ঠিকমতো শুনতে পাননি। তো ওই জিনিসগুলো আইডেন্টিফাই করে আপনি অডিওটা আবার শুনবেন, আবার শুনে ওই জায়গাটা কারেকশন করবেন। তো এতে করে কি হবে, আপনার ভুলগুলো কারেকশন হবে বারবার। আপনি যদি এই চর্চাটা না করেন, প্রতিবারই আপনি জাস্ট টেস্টের পর টেস্ট দিয়ে যান, তাহলে কিন্তু আসলে আপনার কারেকশনটা হবে না, আপনি একই ভুল বারবার করতে থাকবেন। তো বেটার হচ্ছে আসলে আপনার জিনিসটাকে শুধরে নেওয়া, নাহলে কিন্তু আপনার ওভারঅল ঝামেলা হতে পারে পরবর্তীতে। এখন আসি রিডিং টেস্টের অংশে। রিডিং টেস্টে আমাদের মূলত 1.5 ঘন্টার সময় দেওয়া থাকে। এই 1.5 ঘন্টায় 3টা রিডিং টেস্ট আমাদের দিতে হয়। সো সেকশন 1, সেকশন 2, সেকশন 3, 3টা প্যাসেজের ভিত্তিতে আমাদের 40টা প্রশ্নের আনসার রিডিং টেস্টে করতে হয়। তো রিডিং টেস্টের যে ইন্টারেস্টিং ব্যাপারটা, এখন আপনি ভাবতে পারেন যে ওকে ফাইন, 1.5 ঘন্টা যেহেতু সময়, আমি আধা ঘন্টা করে সুন্দর মতো আনসার করে দেবো। বাট এটা কোনো ভালো স্ট্র্যাটেজি না। কেন বলছি, কারণ রিডিং টেস্টের যে প্যাসেজগুলো থাকে, সেকশন প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3, এই প্যাসেজগুলো প্রোগ্রেসিভলি হার্ডার হয়। প্রথম প্যাসেজটা খুব সোজা, দ্বিতীয় প্যাসেজটা একটু কঠিন, তৃতীয় প্যাসেজটা সবচেয়ে কঠিন। তো আপনার জন্য যেটা উচিত হবে যে প্রথম প্যাসেজটা 20 মিনিটের ভিতরে শেষ করে ফেলা, এবং পরের প্যাসেজটাও খুব দ্রুত শেষ করে ফেলা, যাতে শেষের প্যাসেজটার জন্য আপনার হাতে যথেষ্ট সময় থাকে। কারণ এই কাজটা যদি আপনি না করেন, তাহলে কিন্তু শেষের প্যাসেজটাই দেখেন যখন আপনি আধা ঘন্টায় শেষ করতে যাবেন, আপনার সময় নিয়ে খুব ঝামেলায় পড়ে যেতে হতে পারে। এবং আপনি অবশ্যই যখন বাসায় প্র্যাকটিস টেস্ট দিবেন, সময় ধরে পরীক্ষাগুলো দিবেন। আচ্ছা, এখন আসি যে আইএলটিএস রিডিং টেস্টে আসলে কি ধরনের প্রশ্ন থাকে। প্রথম টাইপের যে প্রশ্ন, সেটা হচ্ছে থাকে আমাদের প্যাসেজগুলো কিন্তু একদম গণাহারে থাকে না, প্যাসেজগুলোর মধ্যে সাব প্যাসেজ থাকে। যেমন প্যাসেজ 1 নম্বর প্যাসেজে ABCD এরকম করে অনেকগুলো সাব প্যাসেজ থাকে। তো আপনাকে বলা হইতে পারে যে এই ABCD প্রতিটা প্যাসেজের জন্য সারমর্মকারী একটা লাইন কোনটা হতে পারে, অথবা কোন নিচের এই লাইনটা কোন প্যাসেজের মধ্যে বলা আছে। এই টাইপের কোশ্চেন আমাদের আসতে পারে যে
10টা লাইন দেওয়া হলে 10টা লাইনে কোনটার সাথে কোন প্যাসেজের মিল আছে এরকম আপনাকে আইডেন্টিফাই করা। এটা হচ্ছে প্রশ্নের ধরন 1। প্রশ্নের ধরন 2 আমাদের হচ্ছে যে শূন্যস্থান পূরণ। তো আপনাকে ছোট একটা 10টা শূন্যস্থান বা 8টা শূন্যস্থানের মতো দেওয়া হবে। তো ওই শূন্যস্থানগুলো আপনি প্যাসেজের মাঝখান থেকে কোনো একটা জায়গা থেকে পূরণ করবেন। এখানে ইম্পর্টেন্ট অংশটা জানার বিষয়টা হচ্ছে যে এটা আসলে র্যান্ডমলি করে না। এই শূন্যস্থানটা যে প্যাসেজের নির্দিষ্ট একটা স্পেসিফিক অংশ থেকে দেওয়া হয়। এমন না যে আপনাকে হঠাৎ করে প্যাসেজের প্রথম মাথা থেকে একটা, এরপরের লাইনে শেষের মাথা থেকে একটা, এরকমভাবে প্যাসেজগুলো দেওয়া হয় না। আপনাকে ওভারঅল জাস্ট একটা নির্দিষ্ট অংশ থেকে একটা বড় প্যাসেজের অংশ ধরে ধরে শূন্যস্থান দেওয়া হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তৃতীয় ধরনের প্রশ্ন হচ্ছে যে প্যাসেজের মধ্যে অনেকগুলো ক্যারেক্টার থাকে, তো কোন ক্যারেক্টারের বাণী কোনটা। ধরো যাক আপনাকে 5টা সেন্টেন্স দেওয়া হলো, এই কোন সেন্টেন্সের ভিতরে কোন সেন্টেন্সটা কোন ক্যারেক্টারের মাধ্যমে আসছে প্যাসেজে। এটা হচ্ছে প্রশ্নের ধরন 3। প্রশ্নের ধরন 4 হচ্ছে ট্রু ফলস। তো এখানে শুধু ট্রু ফলস থাকে না, আর একটা এডিশন একটা অপশন থাকে, সেটা নট গিভেন। অর্থাৎ এটা কি একটা সেন্টেন্স দেওয়া হলো, এটা কি সত্যি নাকি মিথ্যা, নাকি এটা প্যাসেজে নাই। এটার কারণে আসলে একটা বড় একটা কনফিউশন তৈরি হয়। তাহলে এখন রিডিং প্যাসেজের, রিডিং প্র্যাকটিসের অথবা রিডিং সেকশনের ভালো স্কোর তোলার উপায়টা কি? ভালো স্কোর তোলার একটা বড় উপায় হচ্ছে কোন প্রশ্নটা আমি আগে আনসার করব এটা আইডেন্টিফাই করা। প্রথম কথায় যদি আসি, আপনি তাহলে প্রথমে কোনটা আনসার করবেন? প্রথমে আপনি আনসার করবেন শূন্যস্থান। সবসময় এই ফর্মুলাটা মাথায় রাখা উচিত। কেন আমি বলছি শূন্যস্থান বলছি, কারণ আমি যে বললাম শূন্যস্থানটা প্যাসেজে একটা নির্দিষ্ট অংশ থেকে আসে। তাহলে এখন প্যাসেজে একটা নির্দিষ্ট অংশ যদি আপনি আইডেন্টিফাই করে ফেলতে পারেন যে শূন্যস্থানটা প্যাসেজের ছোট্ট একটা অংশ থেকে আসছে, তাহলে কিন্তু আপনি ওই অংশটা পড়লে আপনার মোটামুটি 7-8টা কোয়েশ্চেন হয়ে যায় 40টার ভিতরে। এটা কিন্তু খুব এফিসিয়েন্ট ওয়ে, কারণ রিডিং প্যাসেজে রিডিংয়ের সময় আপনার সময় বাঁচানোটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় আপনি কোনটা আনসার করবেন? দ্বিতীয় আনসার করবেন ওই যে বললাম যে একটাতে এক ধরনের প্রশ্ন বলা থাকে যে প্যাসেজের কোন অংশে বা কোন সাব প্যাসেজে এই সেন্টেন্সটার কথা বা এই সেন্টেন্সের একটা সারমর্ম বলা আছে। ওটা যখন আপনি করতে থাকবেন, তখন আসলে আপনি ধরেন প্যাসেজ আপনি প্যাসেজ ধরেন পুরো প্যাসেজটার মধ্যে ABCD করে ভাগ ভাগ করে দেওয়া আছে। তো এই অংশটা আপনি পড়লেন, পরে আপনি খুঁজলেন যে কোন অংশটাতে কোন সেন্টেন্সটার সাথে আমার মিল আছে। এরকম করে কি হবে, আপনার কোয়েশ্চেন আনসার করা হবে প্লাস পুরো প্যাসেজটা পড়া হয়ে যাবে। তো এই জন্য আমার মনে হয় এই প্রশ্নটা দ্বিতীয় ভাগে আমার আনসার করাটা ভালো। তৃতীয় আপনি যেটা আনসার করতে পারেন যে কোন লেখকের কোন উক্তি। তো লেখকের নাম আইডেন্টিফাই করা খুব সহজ প্যাসেজ থেকে, বা কোন বক্তা এই উক্তিটি বলেছেন এগুলো আইডেন্টিফাই করা প্যাসেজ থেকে সহজ। তো ওই প্রশ্নগুলো আপনি আনসার করতে পারেন। সর্বশেষে যে আপনি আনসার করবেন সেটা হচ্ছে ট্রু ফলস। ট্রু ফলস আপনি অবশ্যই প্রথমে আনসার করবেন না। আমি এটা কেন বললাম, কারণ হচ্ছে ট্রু ফলস স্পেসিফিক জাস্ট একটা ছোট্ট একটা সেন্টেন্স থেকে বলা হয় এবং আপনাকে বলা হয় এটাকে সত্যি নাকি মিথ্যা নাকি নট গিভেন। তো আপনি আসলে এটা প্রথমে যদি করতে যান আপনি হারিয়ে যাবেন, কারণ প্যাসেজটা যথেষ্ট বড় থাকে। আপনি প্রথমে যদি একটা নির্দিষ্ট সেন্টেন্স খুঁজতে যান পুরো প্যাসেজের ভিতরে, আপনার ভুল হওয়ার সম্ভাবনা বেশি এবং আপনি শিওর হতে পারবেন না। কেন শিওর হতে পারবেন না? কারণ আপনার হয়তো মনে হতে পারে যে না এই সেন্টেন্সটা ফাইন। তো ফলস হওয়ার পরে আপনি আসলে কিন্তু কনফিউশনে থাকবেন, এটা কি আসলে ফলস নাকি আসলে নট গিভেন, নাকি আমি পাচ্ছি না দেখে এরকম হচ্ছে। তাহলে এই জন্য আসলে ট্রু ফলসে সবশেষে আনসার করাটা ভালো। এখন আসি রাইটিং টেস্টে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই। IELTS এর স্কোর ভালো তোলা যায় সবচেয়ে সহজে রিডিং আর লিসেনিং টেস্টে। আপনি যদি প্র্যাকটিস করেন পর্যাপ্ত, আপনার ইংরেজি দক্ষতা যদি একটু কম হয়, আপনি প্রপার চর্চার মাধ্যমে আসলে ভালো স্কোর তুলতে পারেন। বাট রাইটিং টেস্ট সেটাতে ভালো স্কোর তোলাটা খুবই ডিফিকাল্ট। আপনি যদি ধরা যাক লিসেনিং টেস্টে আপনি পাচ্ছেন এখন 7 প্র্যাকটিস করে, আপনি এটাকে 9 নিয়ে যেতে চান অথবা 8-এ নিয়ে যেতে চান, আপনার জন্য মোটামুটি একটু হালকা প্র্যাকটিস করলেই সম্ভব। বাট রাইটিংয়ে স্কোর 7 থেকে 8-এ তোলাটা খুবই ডিফিকাল্ট, কারণ রাইটিংয়ে ইভ্যালুয়েশনটা যথেষ্ট কঠিন হয় এবং যথেষ্ট স্ট্রিক্ট হয়। তো এই জন্য আমার মতে লিসেনিং এবং রিডিংয়ে IELTS প্রিপারেশন সময়টা বেশি দেওয়া উচিত। আচ্ছা, এখন রাইটিংয়ের কথায় আসি। রাইটিংয়ে মূলত 2টা অংশ থাকে, 2টা প্যাসেজ আমাদের লিখতে হয়। প্রথম পার্টটাতে যেটা থাকে যে একটা গ্রাফ অথবা একটা ম্যানুফ্যাকচারিং প্রসেস বা কীরকম একটা ফিগার দেওয়া থাকে, ওই ফিগারের বেসিসে আপনাকে ওভারঅল সারমর্ম লিখতে হয় মোটামুটি 150 ওয়ার্ড সামথিং এরকম অ্যামাউন্টে। তো ওটা লেখার জন্য আসলে আপনার গুছিয়ে লেখার অভ্যাসটা থাকতে হবে, যে
10টা কথা একটা পুরো ডায়াগ্রাম দেখে বা একটা গ্রাফ দেখে আমি কীভাবে ধরে ধরে গুছিয়ে আনসার করতে পারি। দ্বিতীয় যে পার্টটা থাকে, একটা ওপিনিয়ন চাওয়া হয় অথবা আপনাকে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বিপক্ষে সপক্ষে কিছু যুক্তি প্রদর্শন করতে বলা হয়। দেখা যায় একটা সেন্টেন্স দেওয়া হয়, যে সেন্টেন্স অথবা একটা ওপিনিয়ন দেওয়া হয় যে বাংলাদেশে সকল সমস্যার মূল কারণ হচ্ছে জনসংখ্যা সমস্যা। একটা আপনাকে লাইন দেওয়া হলো, আপনাকে বলা হইলো যে এটার পক্ষে বিপক্ষে অথবা তোমার মতামত কি, এই রিলেটেড একটা ডিসকাশন দাও। তো ওটা একটা বড় প্যাসেজ থাকে, ওটা হচ্ছে পার্ট 2তে আমাদের লিখতে হয় এবং 2 পার্টেই আপনার 9 ব্যান্ডের মধ্যে একটা স্কোর দেওয়া হয়। ওভারঅল অ্যাভারেজ করে আপনার টোটাল রাইটিং সেকশনের স্কোরটা আসে। এখন রাইটিংয়ে ভালো করার উপায়টা কি? IELTS এসএ ব্যাংক নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে IELTS এর প্রতিটা বইয়ের প্রতিটা রাইটিং মানে যে প্র্যাকটিস বইগুলো আছে, প্র্যাকটিস বইয়ের প্রতিটা প্যাসেজের ভালো কোন সলিউশন হতে পারে, যে 9 ব্যান্ড পাওয়ার মতো রাইটিং কি হতে পারে, এরকম আনসারগুলো দেওয়া আছে। আপনি যেটা করতে পারেন, আপনি ওই আনসারগুলো IELTS এসএ ব্যাংক থেকে পড়ে দেখতে পারেন, দেখে আপনি একটা ধারণা নিতে পারেন যে আসলে কীভাবে লিখলে আমাদের IELTS এর রাইটিংয়ে ভালো স্কোর তোলাটা হবে, সহজ হবে। তবে আমি খুব বেশি সময় রাইটিংয়ে দেওয়াটা সাজেস্ট করব না, যদি না আপনার রাইটিং আগে থেকেই ভালো হয়ে থাকে, কারণ রাইটিংয়ে বেশি সময় ইনভেস্ট করলে আপনার আসলে খুব বেশি যে উন্নতি হবে সেটা বলা যায় না। আর IELTS রাইটিংয়ে অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স বেশি লেখার চেষ্টা করবেন, এতে করে নাম্বার বাড়ে। গ্রামাটিক্যালি একুরেট থাকার চেষ্টা করবেন, খুব বেশি হাই ভোকাবুলারি ইউজ করবেন না যদি না আপনার প্রপার সেটার ইউজ জেনে থাকেন। আচ্ছা, এখন আসি স্পিকিং সেকশনে। স্পিকিং সেকশনে মূলত ওখানেও 3টি পার্ট থাকে। প্রথম পার্টে আপনার সাথে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা হয়, কিছু কমন কোয়েশ্চেন করা হয় আপনাকে। তো ইন্ট্রোডাক্টরি কথাবার্তা শেষে আসে পার্ট 2। পার্ট 2টা একটু ডিফিকাল্ট হয়। পার্ট 2তে যেটা করা হয় যে আপনাকে একটা কিউ কার্ড দেওয়া হয়, ওই কিউ কার্ডে একটা টপিকে 4-5টা প্রশ্ন থাকে এবং আপনাকে বলা হয় তোমাকে 1 মিনিট সময় দেওয়া হলো, তুমি কিছু লিখতে পারো যে তুমি কী বলতে চাও, তুমি চিন্তা করতে পারো এই কিউ কার্ডের প্রশ্নগুলো নিয়ে। করার পরে আপনাকে 2 মিনিট কথা বলতে হয় এই টপিকটা নিয়ে। সো বিষয়টা এমন না যে আপনাকে কোনো ব্রেক্সিট নিয়ে ব্যাখ্যা করতে বলা হবে বা কোনো ইন্টারন্যাশনাল টপিক নিয়ে কথা বলতে বলা হবে যেটার ব্যাপারে নলেজ লাগবে। আপনাকে এমন টপিকে কথা বলতে বলা হবে যে টপিকে আপনার কোনো প্রায়র নলেজের প্রয়োজন নেই অথবা আপনার কোনো আইডিয়া থাকার দরকার নেই। ধরা যাক আপনাকে বলা হলো তোমার প্রিয় ঘোরার জায়গা কোনটা, এটা নিয়ে 2 মিনিট কথা বলো, অথবা তোমার আত্মীয় স্বজনের মধ্যে তোমার সবচেয়ে প্রিয় মানুষকে, তোমার সবচেয়ে প্রিয় বন্ধুকে, এই রিলেটেড কথাবার্তা। সো আসলে আপনার আলাদা কোনো ধারণা বা প্রায়র নলেজ অথবা সঠিক ধারণা থাকার কোনো দরকার নেই। আপনি জাস্ট যদি ইংরেজি ভালো বলতে পারেন গুছিয়ে, আপনার জন্য তাই এনাফ। তো এই পার্টে যেটা খুব ভালো স্ট্র্যাটেজি সেটা হচ্ছে কথা বলতে থাকা। অনেকে যেটা করে, আমিও যে ভুলটা করেছিলাম, যে 2 মিনিটের কথার ভিতরে একটা ওভারঅল ফিনিশিং দেওয়ার চেষ্টা করে, যেটা আসলে ভালো টেন্ডেন্সি না। কারণ এতে করে আপনার মাথায় পরীক্ষার সময় 2 মিনিট এক্স্যাক্টলি আন্দাজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আপনার জন্য যেটা উচিত হবে যে কন্টিনিউয়াসলি কথা বলতে থাকা, কারণ আপনি যদি কথা থামিয়ে দেন তাহলে কিন্তু আপনার ফ্লুয়েন্সিতে মার্ক কাটতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে গ্রামাটিক্যালি অ্যাকুরেট থাকা। আপনি যদি গ্রামারে ভুল করেন অথবা ভুলভাল গ্রামারে কথা বলেন, এটা কিন্তু খুব নেগেটিভ এসপেক্ট শো করে। আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ ইম্পর্টেন্ট অবশ্যই, কিন্তু অবশ্যই সেটা গ্রামার ভুলভাল করে না, সেরকম হওয়া যাবে না। আচ্ছা, তো সেই পার্টটা গেল। এরপর সে পার্ট 3। আপনি পার্ট 2-এ যে কথাবার্তা বলেছেন এরকম ধরনের টপিকই কিন্তু আপনার পার্ট 3 কিছু ডিটেইল কোয়েশ্চেন হবে অথবা ভিন্ন টপিকও থাকতে পারে। তো পার্ট 3 এবং পার্ট 1 মোটামুটি আপনি যদি কনভারসেশন ভালো করতে পারেন আপনার জন্য সহজ, বাট পার্ট 2টা আপনার আসলে একটু প্রস্তুতির বিষয় আছে এবং একটানা কথা বলতে পারার ক্যাপাবিলিটি আপনার জন্য ইম্পর্টেন্ট। ওভারঅল এই ছিল আমার IELTS এর। তো স্পিকিংয়ের প্র্যাকটিসের জন্য আসলে স্পিকিংয়ে যে খুব দ্রুত উন্নতি করে ফেলা যায় এরকম না, তবে আপনি আপনার বন্ধুবান্ধবের সাথে, আত্মীয় স্বজনের সাথে কথা বলার অভ্যাস করে দেখতে পারেন। এতে করে আসলে স্পিকিংয়ে আপনার জড়তাটা কাটতে পারে এবং পার্ট 2 এর জন্য আপনি 2 মিনিট যে কোনো টপিকে কথা বলার প্র্যাকটিসটাও করতে পারেন। ওভারঅল যদি এই কাজগুলো করেন, আমার মতে IELTS-এ আপনার ভালো স্কোর তোলা সম্ভব হবে। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, IELTS-এর প্রিপারেশন শুরুর সবচেয়ে প্রথম ধাপ হচ্ছে IELTS-এর ডেট নিয়ে ফেলা। কারণ আপনি কখনই যতই প্রিপারেশন নেন না কেন, আপনার কাছে কখনোই মনে হবে না যে না আমার IELTS-এর প্রস্তুতি সম্পূর্ণ। আপনার সবসময় মনে হতে পারে যে না IELTS-এ আসলে ওভারঅল
প্রস্তুতি ভালো হয়নি, আরও 2 মাস নেওয়া উচিত। আপনি যদি ডেট নিয়ে ফেলেন তারপরে আসলে কিন্তু আপনার পরীক্ষাটা দেওয়া হবে। এর আগে আসলে আপনার পরীক্ষাটা দেওয়ার ডিফিকাল্ট হয়ে যাবে আর কি, আপনার মনে হবে যে আপনার প্রস্তুতি সম্পূর্ণ না। সো আপনার যেটা উচিত হবে আইএলটিএসের ডেটটা নেওয়া 2 মাস পরে অথবা 3 মাস পরে, তারপর প্রিপারেশন শুরু করে দেওয়া, এতে করে আপনার প্রিপারেশন নেওয়াটা আরও ভালো হবে। সো ওভারঅল এটাই ছিল। সবাইকে খুব ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আমার জন্য দোয়া করবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ভিডিওটি শেয়ার করতে